জীবন সংগ্রাম করে কোনো ক্রমে দুবেলা দুমুঠো খাবার কোনো ক্রমে সংগ্রহ হয়, তবুও দেশে থেকে মেলে না কাজ। তাই বাধ্য হয়ে পেট চালাতে পরিযায়ী তকমা নিতে হচ্ছে আদিবাসী অধ্যুষিত গ্রামের বাসিন্দাদের। পেটের দায়ে ঘরে তালা ঝুলিয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে সামান্য দিনমজুরের কাজে। অধিকাংশ পরিবারই সকলে মিলে ভিন রাজ্যেই কাজ করছেন। ছোট থেকেই জীবন সংগ্রাম শিখছে আদিবাসী গ্রামের শিশুরা। তাদের কাছে পড়াশোনা যেন বিলাসবহুল। পেটের খিদে মেটাতে বাবা মার সঙ্গে তারাও বেড রাজ্যের শ্রমিকের কাজ করছে। অনেকের বাবা মা ছোট ছোট ছেলে মেয়েদের আত্মীয় পরিজনদের কাছে রেখে যাচ্ছেন ঠিক, কিন্তু তারাও যেন জীবন সংগ্রাম করেই নিজেদের পেটের আহার রোজগার করছে। তাদের কাছেও সম্ভব হয়ে উঠছে না পড়াশোনা। এমনই এক চিত্র ফুটে উঠছে মালদার গাজল ব্লকের গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর মালপাড়া মাহালিপাড়া আদিবাসী অধ্যুষিত গ্রামে। গ্রামের প্রায় 200% পরিবার বসবাস হলেও প্রায় 150 পরিবার ভিন রাজ্যে শ্রমিকের কাজে পাড়ি দিয়েছে। গ্রামে এখনো পর্যন্ত নেই মাধ্যমিক পাশ কোনো ব্যক্তি, এমন কাম রয়েছে মালদায়, যা শুনলে আপনি অবাক হবেন, তবে বাস্তব এমনটাই ঘটনা গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার আদিবাসী অধ্যুষিত ফতেপুর মালপাড়া এবং মাহালিপাড়ার। পাড়া মিলিয়ে প্রায় 200 পরিবার বসবাস করে, প্রায় 150 পরিবার ভিন রাজ্যে কাজ করে পেটের তাগিদে। তাই দুবেলা দুমুঠো অন্ন সংস্থানের জন্য করতে হয় দিনমজুরের কাজ। এলাকায় কাজ নেই, তাই তাদের বাইরে যেতে হয়। বাইরে যেতে গেলে ছেলে মেয়েদেরকে কে দেখবে, তাই তাদেরকেও বাইরে নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে পড়াশোনা হয় না ছেলে মেয়েদের, আর এই কারণেই লেখাপড়া থেকে বঞ্চিত ছেলেমেয়েরা। গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপি প্রধান উর্মিলা রাজবংশীর বক্তব্য, দুর্ভাগ্যের হলেও বিষয়টি সত্য। আমার গ্রাম পঞ্চায়েত এলাকার বহু আদিবাসী গ্রাম এখনও শিক্ষার আলো থেকে অনেক দূরে। সরকার থেকে কোনো কাজের সুযোগ সুবিধা পায় না এলাকার মানুষ। এলাকায় কাজ নেই, পেটের তাগিদে ছেলে মেয়েদের নিয়ে পাড়ি দিতে হয় ভিন রাজ্যে। এই বিষয় নিয়ে অভিভাবকদের সচেতন করার কাজ চলছে, কিন্তু এখনও তেমনভাবে সফল হয়নি। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি। তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানান, প্রথমত এই বিষয়টি আমার জানা নেই, তবে এলাকার আদিবাসীরা কেন ভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে, তারা সরকারি সুযোগ সুবিধা পেয়েছে কিনা বিষয়টি আমি খোঁজ খবর নিয়ে দেখব। আমাদের মুখ্যমন্ত্রী আদিবাসীদের জন্য অনেক কাজ করছেন, কিন্তু সেখানে আদিবাসী ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না। বিষয়টি আমি ব্লক প্রশাসনের আক্ষরিকদের নিয়ে গ্রাম পরিদর্শন করব। আর বিজেপি বিরোধী দল এরা খালি সমালোচনা করতেই ব্যস্ত। গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, তারা কেন বিষয়টি নিয়ে কিছু করেনি। গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান, এই বিষয়টি আমাদের নজরে নেই, তবে এটার কি সত্যতা রয়েছে সেটা দেখা হবে। যদি এরকম কোনো ঘটনা থাকে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এর পেটের দায়ের জন্য আমরা বাইরে কাজ করতে যাই, তো তো ওই জন্য আমরা লেখাপড়া করতে পারছি না। ছেলে মেয়েকে নিয়ে যেতে হয় বাইরে, বাড়িতে লোক না থাকলে তো নিয়ে যেতে হয়। আর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি যদি থাকে তো ওদের কথা তো ওরা শুনবে না, যে স্কুলে যাও, যাবে না বাচ্চা কাচ্চা। ওইভাবে আমাদের বাচ্চা কাচ্চাগুলো লেখাপড়া শিখতে পারছে না। কতজন পরিবার আছে? 200 জন পরিবার আছে, 150 জন বাইরে যায় আর 50 জন বাড়িতেই থাকে। আপনাদের ছেলেমেয়েদেরকে ইচ্ছা তো করে যে ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন? হ্যাঁ, আমার ছেলে মেয়েরা ইচ্ছা করে যে লেখাপড়া শিখতে চায়, বা খেলাধুলোও করতে চায়, বা তোমার ডাক্তার ইঞ্জিনিয়ারও করতে চায়। ওদের মনের ইচ্ছা আছে, কিন্তু আমরা পেটের দায়ের জন্য আমরা কোনো দিকে এগোতে পারছি না। তো বাইরে যেতে হয়? বাইরে যেতে হয়। আর বাড়িতে থাকলেও যে আমরা বাঁশের কাজ করি, মানে ডালিকুলো বানাই, ওগুলা দিয়ে তো আমাদের পেট চলে না। ওই জন্য আমাদেরকে বাইরে কাজ করতে যেতে হয়। এই গ্রামে কে উচ্চ শিক্ষিত করেছে, মাধ্যমিক পাস করেছে? না, মাধ্যমিক পাস করার মতন কেউ নেই এখানে। কি চাচ্ছেন আপনারা? আমরা চাইছি যে সরকার থেকে আমাদের সাহায্য দিলে আমাদের মানে আমরা উপরে উঠতে পারবো, বা আমার ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারবে, বা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, এবং রোজগারটাও বাড়বে আমাদের। আমরা তো গরিব লোক, আমাদের কিছু নাই। আমরা যেটা বাড়ি করেছি সেটা সব সরকারের রায়তে, কোনো জায়গা জমি নেই। আদিবাসীদের দেখছে না? আর দেখছে না তো, আমরা মৌলি জাতি, আমাদের কোনো সেরকম দেখার মতন এর মধ্যে এগিয়ে আসেনি, আর এগিয়ে আসেনি, একবারও দেখেনি। সেটাই সমস্যা। আমার নাম অঞ্জলি মুর্মু। আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমার সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছে ওনাদেরকে, যে গাজল 2 গ্রাম পঞ্চায়েতের যে একটা গ্রাম আছে, এটা আমার সত্যি জানা ছিল না। তো যে ওখানে শিক্ষার আলো নেই, খাওয়ার অসুবিধা, তাদের রুজি রোজগারের অসুবিধা, বিশেষ আদিবাসী অধ্যুষিত। আজকে
বর্তমানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসীদের জন্য যেভাবে আলাদাভাবে ডিপার্টমেন্ট আছে, যেখানে আমার ট্রাইবেল একটা ডিপার্টমেন্ট যেখানে আছে, ওদের সার্বিক উন্নয়নের জন্য দিদি যেভাবে উন্নয়নের কী বলবো একটা রেডিক্যাল পরিবর্তন নিয়ে এসেছেন আদিবাসী ভাই বোনদের জন্য, সেখানে সত্যি একটা গ্রামে এভাবে থাকা এটা নিজেকে খারাপ লাগছে। আমি চেষ্টা করব আমাদের ব্লক প্রশাসন থেকে শুরু করে আমার আধিকারিক যিনারা আছেন কালকে নিয়ে খুব যত তাড়াতাড়ি সম্ভব সেই গ্রামটা পরিদর্শন করে তাদের যে সমস্যাগুলো বিশেষ করে আছে, আমি ধরে নিলাম শিক্ষা কথাটা বাদ দিলাম, কিন্তু বর্তমান যুগে দিদি শিক্ষা ছাড়াও রেশনিং ব্যবস্থা থেকে শুরু করে আর বিভিন্ন যে পদক্ষেপগুলো নিয়েছেন তাতে তো এরকম থাকার কথা নয় যে ওরা শিক্ষা আলো পাচ্ছে না, ঠিক আছে, কিন্তু আইসিডি সেন্টার তো আমাদের সেখানে আছে, আমাদের রেশনিং ব্যবস্থা তো সেখানে আছে। আমার যেটা মনে হচ্ছে সর্বসাকুল্যে যে এটা একটা অ্যাওয়ারনেসের অভাব, সচেতনতার অভাব আর মিসকমিউনিকেশন হয়েছে, এটা আমার মনে হয়েছে। কিন্তু পরক্ষণে যেটা বুঝতে পারলাম ওখানে আমাদের তো বিরোধী পঞ্চায়েত আছেন, বিজেপি পঞ্চায়েত পরিচালিত গ্রাম পঞ্চায়েত, আমি যে ওনাদেরকেও বলবো যে কোথায় আজকে পশ্চিমবাংলার রাজ্যের শিক্ষা ব্যবস্থা কি বলবেন? এটা নিয়ে কি বলবো, যেহেতু রাজ্য সরকার একদমই কর্মসংস্থানের দিকে এগিয়ে নেই, একদমই পিছিয়ে। আর সেক্ষেত্রে মানে এদিক দিয়ে দেখতে গেলে যেহেতু গ্রামের এলাকায় মানে একদম ইনকামের দিক থেকে ওরা দেখছে, সেক্ষেত্রে ওরা কি করছে, বাইরে চলে যাচ্ছে ভিন্ন রাজ্যে কাজ করতে। সেক্ষেত্রে সেইখানে বাচ্চা কাচ্চা নিয়েও যাচ্ছে, অনেকে বাচ্চা রেখেও যাচ্ছে। তো যেহেতু ওদের হচ্ছে ইনকাম সোর্স নেই, সেই ক্ষেত্রে ওদের বাইরে যেতে হচ্ছে। তার কারণে বাচ্চাদের যাদের রেখে যাচ্ছে কিংবা যাদের নিয়ে যাচ্ছে তাদের তো স্কুলমুখী করে তোলা যাচ্ছেই না, প্লাস হচ্ছে তাদের মানে শিক্ষার দিক থেকে এগোতে পারছে না। মানে এই এলাকায় এমন অবস্থা হয়েছে যে শিক্ষার দিক থেকে পিছিয়ে মানে অতিরিক্ত পরিমাণে পিছিয়ে গেছে, প্লাস এখানে এমন শিক্ষার হার হয়েছে যে একটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস এখনও করেনি আর কি। আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করেছিলেন? একদমই আমার তরফ থেকে আমি বিভিন্ন ধরনের করেছি। হ্যাঁ, এর আগে আমি এখানে কর্ম ক্যাম্প করেছি। হ্যাঁ, পাড়া নিয়ে আমি বসেছি, বহুবার বসেছি, এবং স্কুল শিক্ষকরা ছিলেন, সমস্ত মেম্বাররা ছিলেন, আমার ওপিসি স্টাফদের নিয়ে আমি ছিলাম, আমি নিজেও ছিলাম, এবং সকলকে নিয়ে আমরা বসে নিয়ে আমরা সবাইকে নিয়ে বসে এবং পাড়ার সবাইকে নিয়ে বসে যারা স্কুল ছুটি ছিলেন, স্কুল আর কি স্কুল মুখ থেকে ছুটি, যারা স্কুলে যেতেন না আর কি, এবং যারা বাইরে কাজ করতে গেছেন তাদেরও পরিবারের যে একজন ছিলেন তাদেরও ডেকে আমরা প্রত্যেকটা গার্জেন আর কি, স্টুডেন্টের প্রত্যেকটা গার্জেনকে আমরা ডেকে বলেছি যে দেখেন এইভাবে করলে তো স্কুল মুখী করে গড়ে তোলা যাবে না, যেহেতু বাইরে চলে যাচ্ছে ভিন্ন রাজ্যে কাজের সূত্রে। তো সেই ক্ষেত্রে এদিকটাও আপনাদের একটু কেয়ার। তো তখনই ওনারা বলেন যে দেখেন রাজ্যের যে অবস্থা, যেহেতু শিক্ষার বিষয়টা নিয়ে বলার কিছুই নেই, কারণ এই বিষয়টা নজরে আগে আসেইনি। আদৌ কতটা সত্যতা আছে সেটাও বিচার্য বিষয়, সেটা দেখিয়ে এরকম যদি হয় নিশ্চয়ই এটার তো ব্যবস্থা নেওয়াই হবে। এরকম যদি সত্যিই থাকে, কারণ গাজলে আমার তো অনেক দিনই হলো, আমি রীতিমতো ফিল্ডে ঘুরি, এরকম নিউজ আসেনি, এতবার দুয়ারে সরকার হয় কেউই আসেনি নিউজ, আমি দেখছি। এরকম যদি থাকে এর সত্যতা খতিয়ে দেখে যদি থাকে তার ব্যবস্থা নেওয়া হবে, দেখতে হবে। সেরকম হলে আমরা যেরকম মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এসটি এলাকাগুলোতে গিয়ে, আমাদের গাজল ব্লকেও হয়েছে, আমরা স্পেশাল ক্যাম্প করছি, সেখানে তো স্পেশাল ক্যাম্প করা হবে, একাধিকবার করা হবে যদি বিষয়টা এরকমই থাকে। আর তালা ঝুলানো কেন আছে সেটাও দেখতে হবে। শুনছি এখানে কেউ মাধ্যমিক পাস করেনি, শিক্ষার দিক থেকে এই গ্রাম অনেকটা পিছিয়ে। কেন? আপনারা তো আদিবাসী, সরকার থেকে তো অনেক সুযোগ সুবিধা আপনারা কি শুনতে পাচ্ছি দেওয়া হচ্ছে আদিবাসীদের, কি বলবেন? সরকার তো ঘোষণা করেছে যে আদিবাসীদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু এখানে তো কই পৌঁছাচ্ছে। এখানে 200-র উপরে ফ্যামিলি, হ্যাঁ, তার মধ্যে মেরে কুটে দেখুন যে 50টা ফ্যামিলিতে মানে লোকজন আছে বাড়িতে, তাও আবার গার্জেনরা নাই, মা বাবা সবাই বাইরে, এবার ছোট ছোট বাচ্চারা আছে, তারা কি করে এখানে পড়াশোনা শিখবে? মানে স্কুলে যায়, ওখানে কোনো রকম মিড ডে মিলটা খায় আবার চলে আসে, কিন্তু পরের দিন মাস্টার যদি চাপ দেয় যে পড়াশোনা করতে হবে, তারপরের দিন নাই। গার্জেন যেহেতু বাড়িতে নাই, তো দ্বিতীয় দিন আর যাচ্ছে না কেউ স্কুলে। এখানে তো মানে একটা যে ইনকামের সোর্স সেটা তো নাই, ওই জন্য এখানকার লোকজন সবাই গার্জেন ছেলে মেয়ে সবাই বাইরে চলে যাচ্ছে বিদেশে কামাইয়ের জন্য, বাচ্চাদেরকেও কি বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছে। এখনও এখানে কিছু কিছু ফ্যামিলি আছে একজনও নাই বাড়িতে, তালামারা। হ্যাঁ, তালামারা। আচ্ছা, এই মাধ্যমিক পাশের কোনো ছেলে মেয়ে নাই এই অবধি। কি চাইছেন? আমরা চাইছি যে এখানে কর্মসংস্থান হোক,
100 দিনের কাজ হোক, রোজগার বাড়ুক। তাহলে কি যাবে না? তাহলে কি আর যেতে হবে না বাইরে? না, তাহলে যাবে না, কেউ না কেউ বাড়িতে থাকবে, ছেলে মেয়েদেরকে পড়াশোনার একটা সুযোগ হবে। কতজন মোটামুটি দাদন খাটে? এখানে ধরে নেন যে 200 ফ্যামিলির মধ্যে 150 ফ্যামিলির উপরেই বাইরে থাকে, দাদন খাটে। তো গ্রামে তাই থাকেই না কেউ? না, কেউ থাকে না। আর রোজগার যে হচ্ছে না এর জন্যই কি মানে পড়াশোনাতে এফেক্ট হচ্ছে? হ্যাঁ, রোজগার হচ্ছে না, এর জন্য পড়াশোনা। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।